হয়ে যাই। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আপনাদেরকে একটা আশ্বাস দিতে চাই, বিগত 5 মাসে, আমরা দায়িত্ব নেওয়ার পরে 5 মাস, আমরা মাত্র 124 জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছি, যার মধ্যে মাত্র 60 জনের মতো পুলিশ। যে লেভেলের অ্যাট্রোসিটি বাংলাদেশে হয়েছে, এক যাত্রাবাড়িতেই 400 থেকে 500 পুলিশ পাগলের মতো গুলি করেছে, প্রত্যেকটা জায়গায় গুলি হয়েছে। আমরা যদি সবাইকে গ্রেপ্তার করতাম তাহলে এই হলরুমের আজকে 4 ভাগের 1 ভাগ অফিসার থাকতো, বাকি সবগুলোই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা ছিল। আমরা কিন্তু সেটা করিনি। আমরা একদম যাচাই বাছাই করে আলেপের মতো একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের মতো লোককে আইডেন্টিফাই করার পরেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছি। যারা আয়না ঘরের মতো জায়গায় মানুষের পরিবর্তে তারা এক একটা প্রেতাত্মায় পরিণত হয়েছে, আমরা সাক্ষী প্রমাণ পেয়েছি, প্রতিনিয়ত পাচ্ছি, যে জ্যান্ত মানুষগুলোকে উল্টা করে ঝুলিয়ে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে ছিদ্র করা, জননাঙ্গে ইলেকট্রিক শক দেয়া। ওই যে চেয়ারের ছবিটা দেখেছেন, যেটা আমরা আবিষ্কার করেছি, সেটার মধ্যে বসিয়ে ইলেকট্রিক কানেকশন দেওয়ার পরে এটা প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে, মানুষগুলো তারপরে অ্যাবনর্মাল হয়ে যায়, কারণ কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। আয়না ঘরের কয়েকটা সেলের দরজা বন্ধ করে 3 ফিট বাই 6 ফিট, পুরো ব্ল্যাক কালার করা, কোনো ভেন্টিলেশন নাই, স্টিলের দরজা, এতটুকু একটা ছিদ্র, যখন বেশি চিৎকার করতো ওইটা দিয়ে খুলে খাবার পানি দিত। ওই পাশে কোনার মধ্যে একটা ট্যাপ এবং ছোট্ট একটু আপনার পয় নিষ্কাশনের ব্যবস্থা, সেটাই তার টয়লেট। এইভাবে 8 বছর মানুষকে 8.5 বছর আটকে রাখা হয়েছে বলে জানতে পেরেছি, এবং যারা ফিরে আসেননি তারা কোনোদিন আর হয়তো ফিরে আসবেন না। ওই দরজা বন্ধ করে স্কাই নিউজের এক রিপোর্টারের সাথে আমি বললাম 5 মিনিট এখানে দাঁড়িয়ে আমরা একটু অনুভব করার চেষ্টা করি যে কেমন ছিল এই জগৎটা। 2 মিনিট পরে ও চিৎকার করে বললো, ইজ সো ক্লাস্ট্রোফোবিক, আমি এখানে থাকতে পারবো না, চলো এখান থেকে বেরোই। এইভাবে একটি স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যেসব দৈত্য দানবেরা আমাদের সন্তানদেরকে বছরের পর বছর সেভাবে আয়না ঘরে আটকে রেখেছে, তাদের কি বিচার হওয়া উচিত নয়? আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিচার করতে হবে, কিন্তু সেই বিচার করতে গিয়ে কোনো নির্দোষ অফিসারকে আমরা হয়রানি করছি না, করব না ইনশাআল্লাহ। কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন, কোনো অবিচার করা হবে না, কিন্তু কোনো অপরাধীকেও ছাড় দেওয়া হবে না, যত শক্তিশালী হোক, সে যত বড় জেনারেল হোক, যত বড় আইজিপি হোক, যত বড় মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক। ইনশাআল্লাহ আমরা নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের আসল পাওনাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আরেকটা জিনিসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশে জুলাই আগস্টে যে অপরাধটা হয়েছে সেটাকে বলা হয়েছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, আপনারা শুনেছেন, যে তারা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এটা হয়েছে, এবং এই অপরাধের ধরনটা ছিল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক। মানবতা বিরোধী অপরাধ যখন হয়, বিচ্ছিন্নভাবে যশোরে যেভাবে গুলি হয়েছে, যাত্রাবাড়িতে যেভাবে গুলি হয়েছে, ঠাকুরগাঁওয়ে সেই একই পদ্ধতিতে হয়েছে, এই একই যে প্যাটার্ন, এইটা কখন হয়? যখন রাষ্ট্রের প্রধান ব্যক্তির থেকে নির্দেশ আছে। সব জায়গায় লিথাল ওয়েপন ব্যবহার হয়েছে, অ্যাবডাকশন হয়েছে, কনফাইনমেন্ট হয়েছে, টর্চার করা হয়েছে, লাশ দাফন করতে বাধা দেওয়া হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে, পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, পারিবারিক গোরস্থানে দাফন করতে দেওয়া হয়নি। এই যে অ্যাট্রোসিটি যতগুলো হিটলার করেছিল, তার প্রত্যেকটি শেখ হাসিনার গভর্নমেন্ট করেছে। এই জায়গায় বাগেরহাটের মতো, বাগেরহাটের এখানে কেউ আছেন কিনা জানি না, বাগেরহাটে আমরা 67 জন নারীকে অবরুদ্ধ করে হেনস্থা করার প্রমাণ আমরা পেয়েছি, 200রও বেশি আহত হওয়ার প্রমাণ পেয়েছি। আমরা যখন বাগেরহাটের জেলা প্রশাসনের কাছে তথ্য চেয়েছি, তারা বলেছে বাগেরহাটে কোনো ঘটনা ঘটে নাই। আপনারা কেন এটা করেছেন? প্রত্যেক ডিস্ট্রিক্টে গুলি হয়েছে, সব জায়গায় মানুষ মারা যেতে হবে, নট দ্যাট। যেখানে গুলি হয়েছে, ছাত্রদের উপর হামলা হয়েছে, প্রত্যেকটা তথ্য আমাদেরকে দেবেন। এটা আমরা প্রমাণ করব যে গোটা বাংলাদেশ জুড়ে একসাথে আক্রমণ হয়েছে, এটা ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল। আপনি রিপোর্ট না দিলেও জাতিসংঘ কিন্তু ঠিকই পেয়েছে যেটা গোটা বাংলাদেশ জুড়ে হয়েছিল। যারা আজকের প্রজাতন্ত্রের কর্মচারী, বাংলাদেশ প্রজাতন্ত্রের নামও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর প্রজাতন্ত্র থাকবে না, জনতন্ত্র হবে, আমরা আর প্রজা না। সেই বাংলাদেশে জনগণের সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক হয়ে আপনি যদি সঠিক তথ্য না দেন, আমাদেরকে বিচার কাজে সাহায্য না করেন, আপনাকে কিন্তু আমরা রাষ্ট্রের বন্ধু বিবেচনা করতে পারবো না। আমরা অনুরোধ করব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা আমাকে বেশি বলতে হচ্ছে কারণ এটা আমার সাথে রিলেটেড। সারা বাংলাদেশ জুড়ে আমাদের তদন্ত সংস্থার মাত্র 25 জন তদন্তকারী, আমরা 14 জন প্রসিকিউটর।
এ দিয়ে 56,000 বর্গ মাইলে সংগঠিত অপরাধের বিচার করতে যাচ্ছি আমরা। সেক্ষেত্রে সবার বিচার আমরা করব না, নিচের লেভেলের পর্যন্ত না, আমরা শুধু বিগ ফিশ নিয়ে কাজ করছি, আপনাদের মাথায় রাখতে হবে। টপ কমান্ডার যার কারণে এটা ঘটেছে, অপরাধের উৎস যেটা, সেটা আমরা চিরদিনের জন্য বন্ধ করতে চাই এবং সেটা আমরা করব। সে কারণে আমাদের তদন্ত সংস্থা, আমাদের প্রসিকিউটররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। প্রশাসনের এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের প্রত্যেককে যথাযথ সহযোগিতা দিয়ে সাহায্য করবেন। যেখানে সিসিটিভি ফুটেজ আছে সেটা দেবেন, কোনো মামলা হয়ে থাকলে তথ্য দেবেন, আহত থাকলে তথ্য দেবেন, শহীদ হয়ে থাকলে তথ্য দেবেন। রাষ্ট্রের অর্গানগুলো, অনেক অর্গানই আমাদের সাথে নানানভাবে অসহযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু সেগুলোর উপরে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছি। কারণ যে রাষ্ট্রে শহীদেরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, কতিপয় আমলা অথবা কতিপয় অফিসার বা কতিপয় ব্যক্তির কারণে রাষ্ট্র কারো কাছে জিম্মি হতে পারে না, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা বহুদূর থেকে, নানান জায়গা থেকে এসেছেন, আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ কথাবার্তা বলেছেন। আমরা আশা করব যে, আমি বারবারই বলছি, প্রোঅ্যাক্টিভ হয়ে এই দেশটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে চাই। কখনো বাংলাদেশের আর স্বৈর শাসনের জন্ম না হোক, বাংলাদেশে কখনো কোনো স্বৈর শাসক তার জনগণের উপরে, তার সন্তানদের উপরে গুলি চালানোর দুঃসাহস না দেখাক, বাংলাদেশে কখনো আয়না ঘরের কৃষ্ণ অন্ধকার আবারও ফিরে না আসুক, এমন একটি বাংলাদেশের জন্য আপনারা হচ্ছেন ফোর ফ্রন্টের সৈনিক। আসুন সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি এবং এই বাংলাদেশকে একটা আলোকিত উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাই।